লিভ টু আপিলের শুনানিতে বিচারকদের উপর অনাস্থা দিয়েছিলেন খালেদা, বললেন মওদুদ আদালত অবমাননা মামলা খারিজ। দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করতে না পারার পর রোববারের মধ্যে সহনীয় হবে ভোজ্য তেলের দাম, আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। উইকিলিক্সে সংরক্ষিত বাংলাদেশের 2182 111 পরবর্তী নথি থাকতে পারে মনে করেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, শামিন সুইটি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতের ওপর অনাস্থা আনায় লিভ টু আপিলের শুনানিতে অংশ নেননি তার আইনজীবীরা। একথা জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। অন্যদিকে মওদুদের এই মন্তব্যকে উদ্দেশ্যমূলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। আর যথাযথভাবে উত্থাপন না করা বেগম জিয়ার আদালত অবমাননা মামলা খারিজ করে দিয়েছে আদালত। সেলিয়া সুলতানা রিপোর্ট। আদালত অবমাননার মামলা খারিজ হওয়ার মধ্য দিয়ে বুধবার খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। আদালত অবমাননার মামলাটি উপস্থাপন না করতে খালেদা জিয়ার নির্দেশনা থাকায় আইনজীবীরা এই মামলাটি উপস্থাপন করেননি। বুধবার দুপুরে ব্যারিস্টার মওদুদ আহমদ 29 নভেম্বর লিভ টু আপিল শুনানি না করার কারণ ব্যাখ্যা করেন। 2005 সালের পঞ্চম সংশোধনী রায়ে আজকে যে বিচারপতিগণ আমার এই আপিল শুনানি করবেন তারা সকলেই ঘোষণা করেছেন যে শহীদ জিয়া বেআইনি একজন রাষ্ট্রপতি ছিলেন। সুতরাং এখানে বেগম জিয়া তিনি বোনাফাইডি যে ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন, যে আমি জেনুইনলি এবং সিরিয়াসলি অ্যাপ্রিহেন্ড করি যে আমি এই আদালতে আমি সুবিচার পাব। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চম সংশোধনীর রায়ের সাথে খালেদা জিয়ার বাড়ির মামলার কোনো সম্পর্ক নেই। এমনকি ওই রায়ে জেনারেল জিয়াকে অসম্মানও করা হয়নি। শুধু জিয়াউর রহমানের কথা বলা হয়নি, খন্দকার মুস্তাক কথা বলা হয়েছে, বিচারপতি সায়েমের কথা বলা হয়েছে এবং সাংবিধানিকভাবে সংবিধানকে যেভাবে পরিবর্তন করা হয়েছে সেটা ছিল মূল ইস্যু। আর এটা হলো সরকারি সম্পত্তি, এগুলো হলো মওদুদ আহমদ সাহেবের আফটার থট। এই মামলা হয়ে যাওয়ার পরে এই সমস্ত চিন্তা ভাবনা এবং আদালতে বিতর্কিত করার নানা রকম প্রয়াস। এদিকে খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বিষয়টি নিয়েও তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে এম্বারাস করা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার চিফ হবেন উনি, যাতে না হতে পারেন। আমার কথা হচ্ছে উনি কেন হবেন? উনি কি অলরেডি ডিসাইড করে ফেলেছেন? এরপরে তো নঈম সাহেব চিফ জাস্টিস হবেন। নঈম সাহেব তো রিটায়ার করবেন ডিসেম্বর মাসে, উনি রিটায়ার করবেন তো মে মাসে। এটা সুদূর প্রসারী একটি আপনার প্ল্যান বা প্রোগ্রামের অংশ হিসেবেই তারা এই মামলার শুনানিতে নানা রকম টালবাহানা করেছেন। সেলিয়া সুলতানা, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারে ভারতের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিকে ইস্যু করে আন্দোলনে যাওয়ার হুমকি দিল বিএনপি। ওই চুক্তিকে অস্বচ্ছ এবং জনস্বার্থ বিরোধী বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন তাপসী রাবেয়া। বিজয়ের মাসের প্রথম দিনেই মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বাধীনতা অর্জিত হলেও আওয়ামী সরকার জনস্বার্থ বিরোধী কাজ অব্যাহত রেখে ভারতের সাথে চুক্তি করেছে। বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি। আমরা মনে করি যে বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত না কোনো বেনিফিট বা অন্য কোনো বেনিফিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ট্রানজিটকে সমর্থন করার কোনো প্রশ্নই উঠতে পারে না। সরকার যদি তাতেও সম্বিত না ফেরে আরো কঠিন কর্মসূচি আসবে বলে আমরা বিশ্বাস করি। সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আওয়ামী স্বার্থ উদ্ধার করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে দলীয়করণ করেছে এই সরকার। বলেছি যে এই সরকার একটা দ্বৈত নীতি গ্রহণ করেছে। সেই দ্বৈত তারা তাদের সমস্ত মামলাগুলো ইনক্লুডিং আপনার মার্ডার কেস, আজকে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এত দ্রুত চার্জশিট দেওয়াটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এটার অর্থই হচ্ছে যে এটা হ্যারাসমেন্ট করা, হয়রানি করা এবং বিরোধী দলকে নির্মূল করবার যে পরিকল্পনা নিয়ে সরকার নেমেছে তারই একটা অংশ বিশেষ। এদিকে সরকার হরতালকে বানচাল করার চক্রান্ত করলেও এতে জনগণের পূর্ণ সমর্থন ছিল বলে দাবি করেছেন বিএনপির এই নেতা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গেল রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক হয়েছে। রাত 8:30টায় শুরু হওয়া ওই বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আর এ গনি,
এম শামসুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সারওয়ারি রহমান, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে সন্ধ্যায় গুলশান কার্যালয়ের সামনে ব্যারিস্টার নাজমুল হুদা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তার সমর্থকেরা বিক্ষোভ করেন। রোববারের মধ্যে কমছে খাবার তেলের দাম। দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ না করতে পারার পর এই আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এর মধ্যে কিছু মিল মালিক দাম কমিয়েছেন বলেও দাবি মন্ত্রীর। বুধবার সচিবালয়ের ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড অব ডিরেক্টরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মাথি ফারুকের রিপোর্ট। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বৃহস্পতি ও রোববার ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠক হবে। বৈঠকে খোলা ও প্যাকেটজাত তেলের মূল্য নির্ধারণ করা হবে। রোববারের পর ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অযাচিতভাবে দাম বাড়িয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অবকাশ বাংলাদেশে নেই। খোলা যে ভোজ্য তেল হয় এবং যেটা পেট বোতল হয়, এই দুটার একটা দামের ব্যাপারে আমরা একটা সর্বসম্মত জায়গায় আসবো। তিনি টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বাজারজাত শুরু করার কথা উল্লেখ করে বলেন, এটা আরো বাড়ানো হবে। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি তাদের তেলের দাম কিছুটা কমিয়েছে। টিসিবি আরো বেশি অপারেশনে আসতে পারে কিনা সেটা নিয়ে আমরা বিবেচনা করছি। ডাচ বাংলা চেম্বারের নেতৃবৃন্দের সাথে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, নেদারল্যান্ডের সাথে বছরে বাংলাদেশের 1.2 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এছাড়াও নেদারল্যান্ডের কাছে বাংলাদেশের উদ্বৃত্ত আলু সংরক্ষণে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নদী খনন ও পরিবেশ রক্ষায় নেদারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে চায় বলেও জানান তিনি। মাহাথির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় 2.5 লাখ নথি প্রকাশ করে ওবামা প্রশাসনকে বেকায়দা ফেলে দিয়েছে উইকিলিক্স। বিশ্বজুড়ে দেখা দিচ্ছে কূটনৈতিক অস্থিরতা। এর মধ্যে বাংলাদেশ সংক্রান্ত 2182টি নথিও আছে এই অনলাইন সংবাদ মাধ্যমটির কাছে। তবে বাংলাদেশের ওই নথিতে কি আছে জানা যায়নি এখনো। বিশেষজ্ঞদের ধারণা 1/11 পরবর্তী সামরিক রাজনৈতিক তথ্য থাকতে পারে। আরিফ মাহমুদের রিপোর্ট। একের পর এক তথ্য ফাঁসে নড়ে উঠেছে বিশ্ব। বাংলাদেশ সংক্রান্ত তথ্যও রয়েছে উইকিলিক্সের ভান্ডারে। সংরক্ষিত নথির সংখ্যা 2182 বলে উল্লেখ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। এর মধ্যে কঠোর গোপন নথির সংখ্যা 122টি, গোপন 721 এবং সাধারণ নথির সংখ্যা 1141 বলে উল্লেখ করা হয়েছে। তবে উইকিলিক্সের তথ্য প্রকাশকে ইতিবাচকভাবেই দেখছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রের খুঁটিনাটি এবং জানার যে টেকনোলজি, সেই টেকনোলজিটা এখন তৈরি হয়েছে। আগে যে রাষ্ট্র সবকিছু লুকিয়ে রাখতে পারত, সেই জিনিসটা আর নেই। সেই অর্থে মানুষের এক ধরনের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, কোনো সন্দেহ নেই। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরও 4টি দেশেরও নথি রয়েছে তাদের কাছে। বিষয় ও বিষয়বস্তু অনুসারে উইকিলিক্সের প্রকাশিত নথিগুলো বেশিরভাগই যুদ্ধ অপরাধ, মানবাধিকার এবং সামরিক ভ্রান্তনীতি সংশ্লিষ্ট। তাই বাংলাদেশের ক্ষেত্রে 71-এর যুদ্ধ অপরাধ, 75 পরবর্তী সামরিক রাজনীতি, বিভিন্ন সামরিক চুক্তি এবং 1/11 রাজনীতি সংক্রান্ত তথ্য ও নথি থাকতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। আমরা গত কি বলা হয় রেজিম চেঞ্জের ব্যাপারেও দেখেছি। আগেও যে সামরিক যে শাসন এসেছিল এবং তার যে পরিবর্তন হয়েছে, অনেক সময় দেখা গেছে যে এই পরিবর্তনগুলো ঠিক ডেমোক্রেটিক চর্চার মাধ্যমে হয়নি। সেখানে এক ধরনের ক্রাইসিস ছিল এবং এই ক্রাইসিসের তথ্য থাকবে, আমি মনে করছি সেই ধরনের ইনফরমেশনই আছে। উইকিলিক্সের প্রকাশিত নথিগুলো বাংলাদেশের নয়, তাই মার্কিন নথিতে বাংলাদেশ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হলে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার। কি লিখেছে তারা, কি বলতে চেয়েছে, কি তারা প্রকাশ করেছে এবং এখানে আমাদের জাতীয় স্বার্থ কোনোভাবে বিনষ্ট হয় কি হয় না সেটা পর্যবেক্ষণ করা এবং একটা উচিত হবে আমাদের একটা রেসপন্স মেকানিজম রেডি করা, যেরকম দেখেছেন চায়নার স্পোকস পারসন জবাব দিয়েছে। তবে তৃতীয় বিশ্বের জাতীয় নিরাপত্তার বিষয়টি উইকিলিক্সের মাথায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। আরিফ মাহমুদ, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 21-এর বিশেষ আয়োজন রক্তে স্নাত বিজয়। ডিসেম্বরে মুক্তিবাহিনীর সুসংগঠিত আক্রমণ মানুষের মাঝে বিজয়ের বার্তা এনে দেয়। এই বিজয় আরও স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তানি বাহিনীর মরিয়া তৎপরতায়। পরাজয়ের আভাসে 2রা ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে চিঠি লেখেন ইয়াহিয়া।
আর বুকে যাদের জয় বাংলা স্লোগান, বাংলা সে দামাল ছেলেদের চোখে স্বাধীনতার সোনালী সূর্য স্পষ্ট হচ্ছিল প্রতিক্ষণে। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। ২রা ডিসেম্বর চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি সহ বেশ কয়েকটি স্থান দখলে নেয় মুক্তিবাহিনী। এরই মধ্যে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল মিয়াজি রাজাকার, আলবদর ও সেনাবাহিনীকে চারিদিকে ছড়িয়ে দেন। ৭১-এর এই দিনে গেরিলা আক্রমণ থেকে সম্মুখ যুদ্ধের গতি বাড়তে থাকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলছিল উদ্দীপনা সৃষ্টিকারী অনুষ্ঠান। এক একটি গান মুক্তিকামী মানুষের রক্তে ধরিয়ে দেয় প্রতিশোধের আগুন। এই বেতার কেন্দ্রের মাধ্যমে যে এতটা প্রচার করা সম্ভব হবে, জনগণের সমর্থন এত ব্যাপকভাবে পাওয়া যাবে, সেটা আমরা আগে ভাবিনি। আমরা উপলব্ধি করেছিলাম গোড়ার থেকেই প্রচার প্রপাগান্ডা করার জন্য একটা বেশি কাজ করতেই হবে, তা না হলে মানুষকে উদ্বুদ্ধ করানো যাবে না, ইনফরমেশনও দেওয়া যাবে না, ইনফরমেশন নেওয়াও যাবে না। এদিন পাকিস্তান পিপলস পার্টি ও জামাতে ইসলামীর নেতারা পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় অবিলম্বে পশ্চিম পাকিস্তান সীমান্ত থেকে ভারত আক্রমণের জন্য ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। আর পরাজয়ের আভাস পেয়ে এই দিনেই প্রেসিডেন্ট ইয়াহিয়া মরিয়া হয়ে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে চিঠি পাঠান। চিঠিতে তিনি ১৯৫৯ সালের পাক মার্কিন দ্বিপক্ষীয় চুক্তির প্রথম ধারা অনুযায়ী আক্রান্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা চান। পাকিস্তান চাইছিল যুক্তরাষ্ট্র ৭ম নৌবহর নিয়ে সহযোগিতা করবে, কিন্তু যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সাহসে মুক্তির প্রহর গুনতে থাকে বাংলার মানুষ। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন, ঢাকা। এবার বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন। একটি বিশেষ ঘোষণা, কথা বলার প্রয়োজন অনুযায়ী গ্রামীণফোন নিয়ে এলো তিনটি আকর্ষণীয় টক প্ল্যান। অল্প কথার প্রয়োজনে 10 টাকায় 30 মিনিটের ডেইলি প্যাক, মাঝারি কথার প্রয়োজনে 50 টাকায় 150 মিনিটের উইকলি প্যাক, আর বেশি কথার প্রয়োজনে 300 টাকায় 1200 মিনিটের মান্থলি প্যাক। এবার বেছে নিন যার যেটা প্রয়োজন, আর কথা বলুন ইচ্ছে মতো। বিস্তারিত পত্রিকায় দেখুন। কাছে থাকুন গ্রামীণফোন। বাসে ভালো কিছু রান্নায় ঘি থাকবে না তা কি হয়? আবার দুশ্চিন্তাও আছে, ঘি খাঁটি কিনা, স্বাদগন্ধ ঠিক আছে। হলো আরেকবার লিভ টু আপিলের শুনানিতে বিচারকদের উপর অনাস্থা দিয়েছিলেন খালেদা, বললেন মওদুদ, আদালত অবমাননা মামলা খারিজ। দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করতে না পারার পর রোববারের মধ্যে সহনীয় হবে ভোজ্য তেলের দাম, আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। উইকিলিক্সে সংরক্ষিত বাংলাদেশে 2182 111 পরবর্তী নথি থাকতে পারে মনে করেন বিশ্লেষকরা।